4 বছর পরে নিজের পরিচিত শহরে পা রাখলাম। বাস থেকে নেমে সিএনজি করে রওনা হলাম সেই চেনা পরিচিত বাড়ির উদ্দেশ্যে, যেখান থেকে আজ থেকে 4 বছর আগে আমি চলে গেছিলাম। আর কিসের জন্য গেছিলাম আপনারা গল্পে জানতে পারবেন। সিএনজি থেকে নেমে দেখলাম জায়গাটা যেন আগের মতো নেই, আগের চেয়ে অনেকটাই সুন্দর হয়েছে এই বাড়িটা। মনে হয় আজকে কোনো বিয়ে। এক কথা ভাবতে ভাবতে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। গেট দিয়ে ঢুকতেই সামনে পড়ল সেই চেনা পরিচিত মুখটা, মানে আমার জন্মদাতা পিতা। আমাকে দেখে তার হাসিটা যেন একদম উদাও হয়ে গেল, হাসি মুখটা যেন কালো হয়ে গেল। জানি কথা বলবে না, কারণ ছোট থেকেই তো বাবা মা কেউ আমার সাথে কথা বলে না। এই বাড়িতে আমার সাথে কথা বলে মাত্র 5 জন লোক। এবার না হই আমি আমার পরিবার সম্পর্কে আপনাদেরকে বলি। আমাদের পরিবার হলো যৌথ পরিবার, যেখানে আমার বাবারা 3 ভাই একসাথে বসবাস করেন। আমাদের নিজস্ব একটা কোম্পানি আছে যা আমার বাবারা 3 ভাই মিলেই সামলায়। তাদের 3 ভাইয়ের মধ্যে আমার আব্বু মেজো। আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। প্রথমে আমার বড় বোন তন্নি, তারপর আমার বড় ভাই সাজিদ, তারপর আমি, তারপর আমার ছোট বোন মেঘলা। সবার নাম বলতে বলতে যেন রাত পুড়িয়ে যাবে, শেষ হবে না। সেসব না হয় আপনারা গল্পেই জানতে পারবেন। পরিচয় পর্ব যেহেতু শেষ হলো, এবার না হয় আমি রুমে যাই। আমি রুমে এসে রুমটা গুছিয়ে নিলাম। আসলে এই বাড়ির প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে একটা রুম আছে, সেই অনুযায়ী আমার রুমটাও আছে। রুম গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই মাগরিবের আজান দিল। আমি বের হয়ে বাহিরে গিয়ে নামাজ আদায় করে বাড়ির ভিতরে আসতেই ছোট আম্মুর সাথে দেখা হয়ে গেল। সে আমাকে দেখে জড়িয়ে ধরেছিল। আর জড়িয়ে বা কেন ধরবে না, কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তিনি আমাকে লালন পালন করে এত বড় করেছে। আর আমার মা আমার সাথে যেন কথাই বলতো না। আমিও ছোট আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, কেমন আছো আম্মু? ছোট আম্মু বলল, এতদিন তো ভালো ছিলাম না, কিন্তু তোকে দেখে ভালো হয়ে গেছি। এতদিন আমার কথা মনে পড়ে নাই তোর? আমি বললাম, মনে তো পড়ছে, কিন্তু কিছু করার ছিল না। আচ্ছা আম্মু, এই বাড়িটা এত সাজানো কেন? এই বাড়িতে কিসের অনুষ্ঠান? তখন ছোট আম্মু বলল, আজকে তো সাজিদের বিয়ে। আমি বললাম, ও ঠিক আছে, এখন আমি রুমে যাই। ছোট আম্মু বলল, ঠিক আছে যা। আমি রুমে চলে এসে একটা সিগারেট ধরিয়ে ল্যাপটপটা নিয়ে বসলাম কাজ করতে। ও আপনাদেরকে তো বলা হয়নি, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করি, যার মাধ্যমে আমি পড়ালেখার খরচ চালাই। তারপর ঘন্টাখানেক কাজ করে আমি বাহিরে চলে আসলাম। বাহিরে চলে আসতেই দেখি গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। তারপর আমি বিয়ের গেট দিয়ে বের হতে যাব, তখন কেউ একজন আমাকে জড়িয়ে ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখি সে আর কেউ না, সে হলো তানবীর ভাই। তানবীর ভাই আমাকে বলল, কেমন আছিস ভাই? আমি বললাম, আমি কারো ভাই না, আমি যদি কারো ভাই হতাম তাহলে 4 বছরে একবার হলেও আমার খোঁজ নিতে। তানবীর ভাই বলল, সত্যি স্বামী, আমি তোকে খুঁজেছি কিন্তু পাইনি। তোর আব্বু তোকে কোন হোটেলে রেখেছে তা আমি জানতাম না। এবার বল ভাই, তুই কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তানবীর ভাই বলল, আমি ভালো ছিলাম না, কিন্তু এখন থেকে খারাপও থাকতে পারবো না। আচ্ছা আজকে একটা অপারেশন হয়ে যাবিনি। আমি বললাম, জিনিসটা কি? তানবীর ভাই বলল, ডাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কখন করবা এবং কোথায়? তানবীর ভাই বলল, মতলেব গো বাগানে, তুই দাঁড়া, আমি গিয়ে হাসিপুরে ডাকতাছি। তারপর তানবীর ভাই তার বন্ধুকে নিয়ে আসলো। তারপর বাগানে আসলাম, গাছে উঠলো কুদ্দুস ভাই। সে গাছে উইটা সব ডাব রশির মাধ্যমে নিচে ফেললো। আচ্ছা, আপনার কোন কোন বন্ধুর সাথে আপনারা এই আকামরা করছেন অবশ্যই এই ভিডিওতে ওই হালারে মেনশন দেবেন, যদি তার কথা মনে পড়া থাকে। তো এবার আমরা গল্পটা কন্টিনিউ করি। তারপর কুদ্দুস ভাই নিচে নামার সাথে সাথে গাছওয়ালা টের পেয়ে দৌড়ানি দিতে এলো। দৌড়াতে দৌড়াতে আমরা চলে আসলাম আমাদের আড্ডাখানায়। আড্ডাখানায় আসার পর দেখলাম কুদ্দুস ভাইয়ের লুঙ্গি নাই, শুধু ছোট্ট একটা ফ্যান ফোরা। এই অবস্থা দেখে আমি তো মিয়া হাসতে হাসতে শেষ। তারপর রাত 3টা বাজে বাসায় ফিরে ঘুমিয়ে পড়লাম।
তারপর দুপুর 12টায় ঘুম ভাঙলাম, তারপর গোসল করলাম, ছোট আম্মুর কাছে গিয়ে কিছু খেলাম, তারপর রুমে চলে আসলাম। তারপর যেই নিচে নামলাম দেখলাম সবাই বউ নিয়ে চলে এসেছে। বউয়ের মুখ দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি কাকে দেখছি? আপনার হয়তো কিছু বুঝতে পারছেন না। তাহলে চলেন 2 বছর আগের ঘটনায়। 2 বছর আগে এসএসসি পরীক্ষা শেষে হোস্টেল থেকে বেরিয়ে একটা বাসায় গিয়েছিলাম, আর আমি সেখানেই থাকি। তারপর থেকে একটা কলেজে এডমিশন নেই। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা করে রেডি হতে হতে প্রায় 8:30 বেজে গেছে। তারপর আমি কলেজে রওনা দিলাম। যেহেতু এই কলেজে ভর্তি হব, তাই বাসাটাও কলেজের পাশেই রাখছি, তাই হেঁটেই কলেজে গেলাম। কলেজ গেট দিয়ে সামনে গিয়ে রাফিকে ফোন দিলাম। আপনারা হয়তো ভাবছেন রাফিকে, রাফি ওদের নানু বাড়িতে থেকে পড়াশোনা করে। রাফিকে ফোন দিতে রাফি ফোন বলল। আমি বললাম, ওই শালা কই তুই? রাফি বলল, আমি রাস্তায় আসতাছি বলে ফোন কেটে দিল। তারপর আমি কলেজের ভিতরে প্রবেশ করলাম। তারপর ভিতরে গিয়ে একটা গাছের নিচে বসলাম। ও আপনাদেরকে তো বলা হয়নি, রাফিও এই কলেজে ভর্তি হয়েছে। তারপর একটু বসতে রাফি আসলো, তার সাথে আসলো তার কিছু ফ্রেন্ড। আমি বললাম, শালা বাবুরা পাঁচে কয়টা খেয়াল করছো? তখন রাফি বলল, ধুলা ভাই ভুল হয়েছে, ক্ষমা কইরা দেন। তারপর আমরা সবাই একটা রুমে আসলাম, কারণ আজকে নবীন প্রবণ এখানে থাকি, তাই কলেজে আসছি, না হলে আমি আসতামই না। আর সবাই মোটামুটি আমাকে খুব ভালো করেই চেনে। আমি গিয়ে মাঝের দিকে একটা বেঞ্চে বসলাম। তারপর অনুষ্ঠান শুরু হলো। প্রথমে স্যার বক্তব্য দিলেন, তারপর নাচানাচি শুরু হলো। আমরা সবাই বের হয়ে গেলাম। তারপর সবাই মিলে একটা গাছের নিচে বসলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ওরা 3 জন চলে গেল। তারপর আমি রাফি বসে আছি। হঠাৎ করেই একটা মেয়ে রাফিকে বলল, এই ছেলে এদিকে আয়। আগেই বলে রাখি যে মেয়েটা আমাদেরকে ডাকতেছে, মেয়েটা অনেকটাই সুন্দর। তারপর আমরা 2 জনে তাদের কাছে গেলাম। মেয়েটা তার একটা বান্ধবীকে বলল, আগেই বলি এই মেয়েটাই সেই মেয়ে যাকে রাফি পছন্দ করে। মেয়েটা রাফির সামনে এসে বলল, তোমার নাম কি? রাফি বলল, মোহাম্মদ রাফি ইসলাম। মেয়েটা বলল, আমি ঈশা, তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? মেয়েটার চোখে রাফির জন্য ভালোবাসা আমি স্পষ্ট দেখতে পেলাম, তাই রাফিকে বললাম, হ্যাঁ বলে দে। রাফি বলল, হ্যাঁ। রাফি হ্যাঁ বলতেই মেয়েটা রাফিকে জড়িয়ে ধরল। তারপর তাদের পাশে একটা গাছের নিচে বসলো। তারপর আমি রাফিকে বললাম, রাফি এখন আমি যাই। রাফি বলল, ঠিক আছে তাহলে যা। যখন আমি যেতে যাব তখন মেয়েটা আমাকে বলল, কোথায় যাচ্ছ? এদিকে শুনে যাও। এমন ভাবে ডাকলো মনে হচ্ছে আমি তার হাজবেন্ড। আমি তার কাছে যেতেই অন্য একটা বান্ধবী অন্য জায়গায় চলে গেল। তারপর আমার হাতে টান দিয়ে তার পাশে বসিয়ে দিল। আরে আপনারা হয়তো ভাবছেন এটা রাফির প্রেমিকা, আসলে ওইটা ভিন্ন আর এইটা ভিন্ন। তারপর বলতে লাগলো, তোমার নাম কি? আমি বললাম, সাইমন আহমেদ সামিম। সে বলল, তোর নামটা অনেকটাই সুন্দর। আমি বললাম, আপনার নাম কি? মেয়েটা বলল, অনামিকা ইসলাম। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, আমি একটা কথা বলি? আমি বললাম, হ্যাঁ বলেন। মেয়েটা বলল, তোর চোখের দিকে তাকালে আমি আমার পৃথিবী দেখতে পারি। মনে ইচ্ছা জাগে, সারাদিন তোকে জড়িয়ে ধরে বসে থাকি, তোর বুকে মাথা রেখে শুয়ে থাকি। প্রথম দেখাই তোকে আমি ভালোবেসে ফেলছি, তোকে বলে বুঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমি নিশ্চুপ হয়ে তার কথা শুনতেছি। সে বলল, কি উত্তর দিস না কেন? আমি বললাম, আমি আপনাকে কালকে জানাই। সে বলল, আমি কিছু জানি না, তুই আমাকে আজকেই ভালোবাসি বলবি। আমি কি বলবো? আমি যেন মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটার দিকে এক পলক তাকালাম, দেখতে সুন্দরী। এর আগে ওকে অনেকবার দেখছি, আমারও যে তাকে ভালো লাগে, কিন্তু আজ যেহেতু সুযোগ পেয়েছি তাই আর চাচ্ছি না। আমি তাকে বললাম, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলতেই সে আমাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম, এই বুকা তুমি কান্না করছো কেন? সে বলল, আমি তোকে যে অনেক ভালোবাসি। আমি বললাম, আমিও যে তোকে অনেক ভালোবাসি পাগলি। তারপর তাকে
নিচ থেকে ছাড়িয়ে বললাম ঠিক আছে, এখন আমি বাসায় যাই। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রান্না করলাম। রান্না করে গোসল করে এসে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। তারপর হাতে ফোনটা নিয়ে কিছুক্ষণ গল্প লিখলাম। তারপর ফেসবুকে ঢুকতেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। দেখলাম অনামিকা ইসলাম, আর প্রোফাইলে একটা ফুলের ছবি দেওয়াম। আমি আবার কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রাখি না, তাই অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর নিউজ ফিটে ঘোরাঘুরি করতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো সেই অনামিকা আইডি থেকে। আমি মেসেঞ্জারে গিয়ে দেখলাম অনামিকা লিখেছে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। অনামিকা বলল কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অনামিকা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি করো জানো? আমি বললাম শুয়ে আছি। এই আপনি আমাকে জানো বলছেন কেন? অনামিকা বলল জানুকে জানু বলবো না তো কি বলবো? আমি বললাম কে আপনার জানু? আপনি ভুল আইডিতে মেসেজ দিয়েছেন। অনামিকা বলল তুমি আমাকে চিনতে পারো নাই? আমি অনামিকা, আজকেই না তোমাকে আমি সব কিছুই বললাম। আমি বললাম সরি জান, আগে জানতাম না, তুমি আগে বলবা না? অনামিকা বলল সমস্যা নাই জান পাখি, কি করো তুমি? আমি বললাম এই তো শুয়ে আছি, তুমি কি করো? অনামিকা বলল আমার কলিজার সাথে কথা বলতাছি। আমি বললাম ও তাই? অনামিকা বলল কলিজা খাবার খাইছো? আমি বললাম হ্যাঁ খাইছি, তুমি খাইছো? অনামিকা বলল আই লাভ ইউ কলিজা। আমি বললাম আই লাভ ইউ টু। অনামিকা বলল মাই জান। আমি বললাম ভাই জানো। অনামিকা বলল আরেকটু কথা বলি। আমি বললাম বাহিরে যাব। অনামিকা বলল ওকে জানো ভাই। আমি বললাম আল্লাহ হাফেজ। অনামিকা বলল আল্লাহ হাফেজ, লাভ ইউ। আমি বললাম লাভ ইউ টু। তারপর উঠে আমি ফ্রেশ হয়ে এসে রাফিকে ফোন দিলাম। রাফিকে বললাম কি রে কই তুই? রাফি বলল হ্যাঁ শালা বল। আমি বললাম মুড়ে আই। রাফি বলল শালা তুই বাদে আমরা সবাই মুড়েই আছি। আমি বললাম ওকে দ্বারা আসতাছি। তারপর বাসা থেকে বের হয়ে মুড়ে চলে আসলাম। তারপর রাফিকে বললাম শালা বাবু টিট কই? রাফি বলল কিসের টিট? আমি বললাম ও কিসের টিট বলতেই ওরে ধরতে যাব তখন ও বলল ভাই হইছে বুঝতে পারছি, আর বলতে হবে না। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। শালার পকেট ফাঁকা করে এসে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বই নিয়ে বসলাম। কিছুক্ষণ বই পড়ে মোবাইল দিয়ে কিছুক্ষণ গল্প লিখলাম। তারপর কিছুক্ষণ নিউজ ফিটে ঘোরাফেরা করলাম। ল্যাপটপে কাজ করতে বসলাম। এভাবে রাত যেন 2টা বেজে গেল। তারপর ঘুমিয়ে গেলাম। সকাল 5টায় ঘুম ভাঙতে উঠে নামাজ আদায় করে কিছুক্ষণ ব্যায়াম করলাম। তারপর নাস্তা তৈরি করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হলাম। রাফিকে ফোন দিলাম। রাফি বলল যে ও মুড়ে আসছে। আমি বললাম আচ্ছা আমি বের হইতাছি। একসাথে দুইজনে কলেজে চলে আসলাম। কলেজে এসে দুইজনে একটা গাছের নিচে বসলাম। কিছুক্ষণ পর ভিতর থেকে বাকিরা আসলো। প্রথম তাই কলেজে ঠিক মতো ক্লাস হচ্ছে না, তাই আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। তখন ঈশা এসে রাফিকে নিয়ে গেল আর আমাকে বললাম তোমাকে অনামিকা ডাকছে। তারপর আমি অনামিকার কাছে গেলাম। গিয়ে দেখি একটা গাছের নিচে বন্ধুদের সাথে বসে আছে। আমি যেতেই সবাইকে বিদায় দিয়ে দিলাম। আমি গিয়ে ওর পাশে বসলাম। একটু জায়গা রেখে বসলাম। হঠাৎ দেখি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি বললাম এভাবে তাকিয়ে আছো কেন? ও বলল কিছু না বলে একদম আমার পাশে এসে বসলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? আমাকে ছেড়ে যাবে না তো? আমি বললাম আমি তোমাকে ছেড়ে যাব কেন? কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে? তখন অনামিকা বলল সে কখনো আমাকে ছেড়ে যাবে না। তারপর ঘুরতে যাওয়ার বায়না ধরলো। আমি তাকে নিয়ে একটা নদীর তীরে গেলাম। সেখানে একটা সুন্দর গাছও আছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে আসলাম। এভাবে চলতে থাকলো দিনগুলো। দেখতে দেখতে চলে গেল 1টা বছর। কিন্তু এই 1টা বছর পর যে আমার সাথে এরকম কোনো কিছু হবে আমি ভাবতেই পারিনি। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি অনামিকার অনেকগুলো মিস কল আসছে। আমি দেরি না করে কল ব্যাক করলাম। আমি বললাম হ্যালো। অনামিকা বলল আমি বললাম সরি ঘুমিয়েছিলাম তাই ফোন ধরতে পারিনি। অনামিকা বলল আচ্ছা তোমার সাথে আমার কথা আছে, নদীর পাড়ে চলে আসো সকাল 10টায়। আমি বললাম আচ্ছা। এই বলে ফোন কেটে দিলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 8টা 17 বাজে।
তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাহিরে চলে আসলাম। তারপর একটা দোকানে বসে 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে সকালে নাস্তা করে নিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি 9:30 বাজছে। তাই আর দেরি না করে নদীর পাড়ে চলে গেলাম অনামিকা ওইখানে আসছে কিনা তা দেখার জন্য। গিয়ে দেখি অনামিকা আসেনি, একটা বেঞ্চে বসে বসে ফোন টিপছি। আজকে নদীর পাড়টা খুব নির্জন লাগছে, প্রতিদিন অনেক মানুষ থাকে, আজকে কেউ দেখছি না। কিছুক্ষণ এভাবে বসে থাকলাম, এর ভিতরে অনামিকা এসে পড়লাম। তাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছিল, তাই তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে জানো। অনামিকা বললাম তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু কিভাবে যে বলি আমি বুঝতে পারছি না। আমি বললাম আরে বলো কি বলবা। অনামিকা একটু হালকা থামলো। আমি বললাম কি বলো। অনামিকা বলল আসলে আমি এই রিলেশনটা রাখতে পারছি না। অনামিকার এই কথা শুনে আমি যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম তুমি নিশ্চয়ই মজা করছো অনামিকা। অনামিকা বলল না আমি মজা করছি না, আমি সিরিয়াস। কথাটা শুনেই মাথায় যেন ভাঁজ পড়ল। যে মেয়ে কিনা আমাকে এত পাগলের মতো ভালোবাসতো সে আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমি বললাম কি বলছো, তুমি ভেবে বলছো তো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দাও, তাও আমাকে তুমি ছেড়ে যেও না। অনামিকা বলল না তোমার কোনো ভুল নেই, আমি অন্য একটা কারণে রিলেশন রাখতে পারছি না। আমি অনামিকার হাত ধরে আকুতি মিনতি করতে লাগলাম। হঠাৎ আমাকে অবাক করে দিয়েছে অনামিকা। আমার হাত ছাড়িয়ে আমার গালে তীব্র একটা থাপ্পড় মারে আর বলতে থাকে ছোট লোক তো সাহস কি করে হয় আমার হাত ধরস, আমি তোকে কখনো ভালোবাসিনি। ওর এই কথা শুনে একদম চুপ হয়ে গেলাম, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আর কোনো কিছু না বলে অনামিকা চলে গেল, আমি ওইখানেই বসে পড়লাম। শেষে কি নাম ধোঁকাবাজ একটা মেয়ে আমার জীবনে আসলো, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। কিছুক্ষণ বসে থাকলাম, আবিরকে ফোন দিলাম, আবির ফোন রিসিভ করলো আর কলেজে যেতে বললাম। কলেজে গিয়ে মন টিকলো না, তাই বাসায় চলে আসলাম। কয়েকদিন পর পরীক্ষা, তাই পড়তে বসলাম। পড়াই মন বসছে না, তাই বাহিরে গেলাম। বাহির থেকে গিয়ে 2টা সিগারেট নিয়ে আসলাম। রুমে এসে সিগারেট ধরিয়ে স্মৃতিগুলো ভাবতে লাগলাম। অজান্তেই যেন চোখ দিয়ে পানি চড়ছে। এভাবেই দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো, ভালোভাবেই পরীক্ষা দিলাম। এবার আমি বাস্তবে ফিরে আসি। সবাই বউকে ঘরে নিয়ে যাচ্ছে, আমি রুমে চলে গেলাম আর একটা সিগারেট ধরিয়ে মানিব্যাগে থাকা ছবিটা বের করে ফুরিয়ে ফেললাম। হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন, এটা অনামিকার ছবি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন যে বউকে দেখার পর আমি কেন অনামিকার ছবি পুড়ে ফেললাম। গল্পের সাথেই থাকেন, জানতে পারবেন। সিগারেট শেষ হতে না হতে আরেকটা সিগারেট ধরিয়ে দিলাম। একে একে ছবিগুলো সবকিছু পুড়িয়ে ফেললাম। একের পর এক সিগারেট খেতে খেতে মাথা যেন বার হয়ে গেছে। আর আমি কখন যে ঘুমিয়ে পড়ছি তা বুঝতে পারলাম না। চোখ খুলে দেখি চারিদিকে আলো। ফোন হাতে নিয়ে দেখি দুপুর 12টা বাজতে চলল। আমি উঠে ওয়াশরুমে কিছুক্ষণ ভিজলাম, তারপর গোসল সেরে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে বাসায় আসতেই ছোট আম্মু ডাক দিল। ছোট আম্মু বলল স্বামী আই খাবার খেতে আই, রাতেও তো খাস নাই সকালেও না। আমারও প্রচুর খিদা লাগছে, তাই খাবার খেতে চলে গেলাম। এখনো কেউ খাবার টেবিলে আসে নাই। ছোট আম্মু আমাকে আলাদা করেই খাবার দিল। খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর একটা সিগারেট ধরিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। আজকে অতীত ভুলে যেতে হবে। ল্যাপটপে কাজ করে বাহিরে চলে আসলাম। বাহিরে বের হতেই পুরনো কিছু বন্ধুর সাথে দেখা হলো। সাদিক বললাম কিরে শালা আজ কতদিন হলো তোকে দেখি না। আমি বললাম অনেক ভালো, তুই কেমন আছিস? সাদিক বললাম হ্যাঁ ভালো। আচ্ছা তুই কি এখন থেকে এখানেই থাকবি? আমি বললাম হ্যাঁ, ভার্সিটিতে নতুন এডমিশন নিয়েছি। সাদিক বলল আমরাও তো ওই ভার্সিটিতে এডমিশন নিয়েছি। তুই কোন ডিপার্টমেন্টে? আমি বললাম সিএসই। আর তুই? তখন সাদিক বললাম আরে আমরাও তো সেই একই। আমি বললাম তাহলে তো হলোই। এভাবে ওদের সাথে আড্ডা দিতে থাকলাম। আড্ডা দিতে দিতে মাগরিবের আজান দিল। সবাই মিলে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বের হয়ে মামার দোকানে গিয়ে বসলাম। আগে যখন বাসায় থাকতাম সবাই মিলে এই দোকানেই আড্ডা দিতাম। মামার নাম ছিল মিলন। মামা আমাদের অনেক ভালো জানে। মামা বলল আরে স্বামী যে কেমন আছো? আমি বললাম এই তো মামা ভালো আছি, আপনি কেমন আছেন? মামা বলল আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পর তোমাকে দেখলাম।
আমি বললাম হ্যাঁ মামা। তারপর মামা চা দিল, চা খেতে খেতে আড্ডা দিতে থাকলাম। আড্ডা দিতে দিতে রাত যেন 9টা বেজে গেছে। টাইম যে কখন চলে গেছে তা বুঝতেই পারিনি। তারপর মামাকে বলে এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় আসতেই দেখি সবাই বসে আছে। আমি আসার পর থেকে বাবা কিংবা মা কেউ আমার সাথে একটুও কথা বলে নাই। আমি আর এখানে না দাঁড়িয়ে উপরে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ছোট আম্মু খাবার দিয়ে গেল। খাবার খেয়ে ছাদে গিটার নিয়ে চলে গেলাম। ছাদের এক কোণারে বসে সিগারেট ধরাইলাম, গিটার পাশে রেখে সিগারেটে টান দিলাম। কারো আসার শব্দে সিগারেটটা আড়াল করলাম। তারপর দেখলাম আব্বু ছাদে এসেছে। আমি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম। আব্বু আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। আমি কোনো কথা না বলে ফোন হাতে নিয়ে টিপতে লাগলাম। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আব্বু বলল, এই অভ্যাসটা কবে থেকে শুরু হলো? আমি কিছু বুঝতে পারলাম না আব্বু কি বলেছে। হঠাৎ পাশে দেখি সিগারেটের প্যাকেটটা লুকাতে ভুলে গেছি। আমি কি বলবো বুঝতে পারছি না। আব্বু কিছুক্ষণ পর আবারও বলল, তা কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আব্বু বলল আলহামদুলিল্লাহ ভালো। বলতে বলতে সিগারেটের প্যাকেট থেকে একটা মুখে ভরে নিয়ে আমাকে বলল লাইটার দাও। আমি অবাক হচ্ছি। আমি লাইটারটা দিলাম। আব্বু সিগারেটের টান দিয়ে বলল, কাউকে কিছু বললো না। আমি বললাম আচ্ছা। আব্বু বলল, তা তুমি এবার কোন ক্লাসে যেন? আমি বললাম ভার্সিটিতে CHE ডিপার্টমেন্টে এডমিশন নিয়েছি। আব্বু বলল, ও তাহলে তো ভালো, কিছু লাগলে আমাকে বললো। আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর বললাম, না আমার কিছু লাগবে না। আব্বু কোনো কথা বলল না। একটু পরে বলে উঠল, অনেক অভিমান ভাঙতে সময় লাগবে। আমি কোনো কথা বললাম না। আব্বু পকেট থেকে সেন্টার পোর্ট মুখে ভরে বলল, সেফটি তোমার আম্মুর ঘ্রাণ পেলে যেন আমাকে মেরেই ফেলবে। আমি একটা হালকা হাসি দিলাম। তারপর আব্বু চলে যাচ্ছিল, হঠাৎ থেমে সিগারেটের প্যাকেটটা দিয়ে বলল, ক্ষতিকর এটা বুঝতে পারছো, যত সাধ্য কম খাওয়ার চেষ্টা করো। আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর আমি নিচে চলে আসলাম। এসে দেখি সবাই আড্ডা দিচ্ছে। তানভীর ভাই আমাকে ডাক দেই। আমার ঘুম পেয়েছে বলে চলে আসলাম। রুমে গিয়ে ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। কালকে ভার্সিটির প্রথম দিন, তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম। জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যটা দেখলাম। চারপাশে নীরবতা, ভেসে আসছে পাখির কোলাহল শব্দ। আজ আমার ভার্সিটির প্রথম দিন। অন্যদের কাছে এটা আনন্দের হতে পারে, কিন্তু আমার কাছে এটা আর একটা নতুন লড়াই যেন শুরু হলো। আমি ফ্রেশ হয়ে সাদা শার্ট কালো প্যান্ট পরে নিলাম। ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেলাম। নিচে নেমে দেখি বাড়িতে এখনো বিয়ের আমেজ। গতকাল বউ এসেছে, আরো মানুষ আসছে যাচ্ছে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভাসছে। বসার ঘরে অনেক মানুষ বসে আছে। আমি কারো দিকে তাকালাম না, কারণ তাকালেও কেউ কিছু কথা বলবে না আমার সাথে। আমাকে যে একাই থাকতে হয় এই বাড়িতে। আমার উপস্থিতি যেন কারণ প্রয়োজনই নেই। ছোট আম্মু বলল, রান্নাঘর থেকে বের হয়ে খাইয়া যা বাবা, খালি পেটে যাইস না। আমি মাথা নাড়ালাম। আমি বললাম আচ্ছা আম্মু। আমি দোতম ছোট আম্মুর কাছ থেকে একটা পরোটা আর একটা ডিম নিলাম। চুপচুপ খেয়ে টেবিলের অন্য পাশে তাকালাম। দেখলাম আব্বু বসেছিল। একবার তাকিয়ে আবারও নিচে তাকিয়ে রইল তিনি। কোনো কথা বললাম না। খাওয়া দাওয়া শেষ করে পানি খেয়ে ব্যাগ নিয়ে বের হয়ে পড়লাম। বাহিরে এসে রিক্সা করে চলে যাচ্ছি। রিক্সায় চলতে চলতে যেন শহরটা দেখছি। খুব ভালো লাগছে এই শহরটাকে, যেন অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু সে পুরনো আমেজগুলো নাই। বড় বড় বিল্ডিং, সবকিছুই যেন নতুন করে। নতুন জীবনে নতুন কিছুই হোক, এটাই আমার কামনা। কিছুক্ষণ পর ভার্সিটির গেট যেন চোখে পড়ল। বড় গেট, ভিতরে অনেক ছাত্র ছাত্রী। কারো চোখে উত্তেজনা, কারো চোখে আনন্দ। সবাই নতুন পরিবেশ, নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি গেট দিয়ে ধীরে ধীরে ঢুকে হাঁটতে লাগলাম আমার ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। বিল্ডিংটা খুঁজে বের করলাম। সামনে দাঁড়িয়ে দেখি অনেকে জড়ো হয়ে আসছে। কেউ পরিচিত হচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ হাসি দিচ্ছে। আমি একটু এক পাশে দাঁড়িয়ে থাকলাম। এক সময় পিছন থেকে পরিচিত একটা কণ্ঠ শুনতে পেলাম। সাদিক বলল, কিরে সালাম, তুই কখন আসছস? আমি ঘুরে তাকালাম। সাদিক, তার সাথে আরো কিছু বন্ধু, গতকাল যাদের সাথে দেখা হয়েছে। আমি বললাম আসছি। সাদিক বলল, চল ভিতরে যাই, আজকে নাকি নতুন ক্লাস শুরু হবে। আমি মাথা নাড়ালাম। তারপর সবাই মিলে
ক্লাসরুমে ঢুকলাম। ক্লাসরুমে ঢুকে নতুন বেঞ্চে বসলাম। রুমটা যেন খুব সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। ধীরে ধীরে ক্লাসরুমের ভিতরে সবাই ঢুকলাম। কিছুক্ষণ পর দরজা দিয়ে 3জন মেয়ে ঢুকলো। আমি স্বাভাবিকভাবে একবার তাকালাম। একজন হলো মৌ, দ্বিতীয়টা হলো মন্যথা, তৃতীয়টা একি। ও এখানে, ওকে দেখে যেন বুকে একটা হালকা ধাক্কা খেলাম। সে আর কেউ না, আমার চাচাতো বোন কণা।